ফেবেল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা শুনব এক নিষিদ্ধ আকর্ষণের গল্প, যেখানে মুগ্ধতা একসময় রূপ নেয় অন্ধকার এক জেদে। এটি এমন এক লড়াইয়ের কথা যেখানে একজন শিক্ষিকা তার সম্মান, পরিবার ও নৈতিকতার সীমানা রক্ষা করার জন্য রুখে দাঁড়ান। ক্লাসরুমে শান্ত পরিবেশ থেকে শুরু হওয়া এই গল্প কিভাবে হুমকি আর গোপনীয়তার ছায়াপথে মোড় নেয় তা জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গভীর রাত, শহরের কোলাহল যখন ঘুমের চাদরে ঢেকে গেছে, চারদিক নিস্তব্ধ। জানালার কাচ বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। অনন্যা সেন তার মেয়ে মিলির কপালে হাত বুলিয়ে দিলেন, কম্বলটা ঠিক করে দিলেন আর টেবিল ল্যাম্পের আলোটা কমিয়ে দিলেন। ঘরটায় কেবল ভেসে বেড়াচ্ছিল মেয়ের শান্ত নিঃশ্বাসের শব্দ। ঠিক তখনই সদর দরজায় মৃদু টোকা পড়ল, একবার, দুবার, তারপর তিনবার। এই টোকা দেওয়ার মধ্যে একটা দ্বিধা লুকিয়েছিল, যেন কেউ চাইছে শব্দ হোক আবার নাও হোক। অনন্যার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনকে বোঝালেন হয়তো বাতাস হবে, কিন্তু তার আঙুলগুলো অজান্তেই কম্বলের কোণাটা শক্ত করে আঁকড়ে ধরল। কয়েক মুহূর্তের নীরবতার পর দরজার নিচ দিয়ে একটা ভাঁজ করা কাগজ ভেতরে ঢুকে এলো। এটা শুধু কাগজের শব্দ ছিল না, ছিল এক চাপা ষড়যন্ত্রের আভাস। অনন্যা ঝুঁকে চিঠিটা তুললেন। কাগজটা খুলতেই পরিচিত ছাত্রের হাতের লেখা একটি বাক্য তার স্নায়ুতে ঠান্ডা স্রোত বয়ে দিল। ম্যাম, আপনি শুধু আমাকে এড়িয়ে যেতে পারবেন না। ঘরের বাতাসটা যেন ভারী হয়ে উঠল। হৃৎস্পন্দন কানের পাশে হাতুড়ির মতো বাজতে লাগল। তিনি দ্রুত চিঠিটা রান্নাঘরের একটি কৌটোর নিচে লুকিয়ে রাখলেন। জানালা দিয়ে বাইরে উকি দিলেন। রাস্তা জনশূন্য। বৃষ্টির ধারায় ভেজা গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে। কোথাও কোনো ছায়া নেই, কিন্তু তার মনে হলো দৃষ্টির কোণায় যেন কিছু একটা নড়ে উঠল, এক অস্পষ্ট অবয়ব যার কোনো নাম রাখা যায় না। পেছন থেকে মিলির ঘুম জড়ানো কণ্ঠস্বর ভেসে এলো, মা। অনন্যা নরম গলায় বললেন, কিছু না সোনা, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু তার নিজের ভেতরের অস্থিরতা কমার কোনো লক্ষণই ছিল না। পরদিন সকাল, জ্ঞানোদয় কলেজের দীর্ঘ করিডোর জুড়ে এক ভেজা আবহাওয়া। অনন্যা ক্লাসে ঢুকে রেজিস্টার খুললেন। স্পষ্ট স্বরে বললেন, আজ একটা সারপ্রাইজ টেস্ট হবে। 3টে প্রশ্ন, যা পারো লেখো। প্রথম বেঞ্চে বসা রোহান বিশ্বাস, খাতা খোলা, কিন্তু পাতাটা একদম সাদা। তার স্থির দৃষ্টি অনন্যার ওপর আটকে আছে। সে শুধু কলমের নিব দিয়ে টেবিলে ছোট ছোট বৃত্ত আঁকছে, যেন সময়টাকে সেখানেই থামিয়ে দিতে চায়। অনন্যা তার কাছে গিয়ে শান্তভাবে বললেন, রোহান, লেখা শুরু করো। রোহান হালকা হেসে বলল, শুরু তো কবেই হয়ে গেছে ম্যাম। পড়াশোনা শুরু করো। অনন্যার স্বরে ছিল সংযত কঠোরতা। আমার দিক থেকে মনোযোগ সরালে খাতায়ও চোখ পড়বে। চেষ্টা করব ম্যাম। রোহানের গলায় ছিল না কোনো বিনয়, ছিল এক সূক্ষ্ম চ্যালেঞ্জ। টেস্ট শেষ হলো। খাতা গোছানোর সময় অনন্যার মনে হলো একজোড়া জেদি চোখ যেন তার পিঠকে অনুসরণ করছে। তিনি নিজেকে বোঝালেন এটা তার মনের ভুল, কিন্তু কিছু মনের ভুল সত্যি ঘটনার চেয়েও বেশি বাস্তব মনে হয়। পরের পিরিয়ডের পর ক্লাস খালি হলে তিনি রোহানকে ডাকলেন, একটু দাঁড়াও। রোহান চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল। কলেজে কোনো সমস্যা হচ্ছে? রোহান চুপ। তোমার আগের পরীক্ষার ফল ভালো হয়নি, কোনো সাহায্য দরকার হলে বলতে পারো। হঠাৎ রোহান বলে উঠল, সাহায্য তো আপনারও দরকার হতে পারে ম্যাম, আপনি তো নিজেই জড়িয়ে আছেন। আমি তোমার শিক্ষিকা, কথা বলার সময় শব্দ ব্যবহারে সতর্ক থেকো। আমি তোমার ছাত্র হয়ে থাকতে চাই না। অনন্যা এক পা পিছিয়ে গেলেন। এক হিমশীতল অনুভূতি তার হাত পেয়ে ওপরে উঠতে লাগল। আমি তোমার শিক্ষিকা, এটাই আমার শেষ কথা। এটা না মানলে আমি প্রাতিষ্ঠানিক অভিযোগ জানাতে বাধ্য হব। রোহান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর শান্তভাবে বলল, অভিযোগ দিয়ে ইচ্ছাকে থামানো যায় না ম্যাম। এই বলে সে চলে গেল। দিন গড়িয়ে সন্ধে নামল। দরজার নিচে এবার একটা খাম, ভেতরে সোনালি রঙের হার্ট শেপড স্টিকার আর একটাই লাইন, আজ বিকেল 5:15 পুরনো অডিটোরিয়ামের পেছনে। অনন্যার ভেতরটা তিক্ততায় ভরে গেল। তিনি নিজেকে নির্দেশ দিলেন, এখনই সময়, নয়তো আর কখনো নয়। পুরনো অডিটোরিয়ামের পেছনে গাছের ডালপালা মাটিতে ভাঙা ভাঙা ছায়া তৈরি করেছিল। অনন্যা সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই পায়ের শব্দ শোনা গেল। রোহান সামনে এসে দাঁড়ালো। আপনি এসেছেন, আমি জানতাম। আমি শেষ করতে এসেছি। যা শুরু হয়েছে তাকে তো পূর্ণটা দিতে হয়। রোহান এক পা এগিয়ে এলো। অনন্যা আবার পিছু হটলেন না। আপনি নিজেকে পারবেন না। রোহানের উষ্ণ নিঃশ্বাস অনন্যার মুখে এসে লাগল। আমি তোমার শিক্ষিকা,
এটাই আমার একমাত্র পরিচয়। আর আমি সেই একমাত্র ছাত্র যে আপনাকে পুরোপুরি পড়তে পেরেছে। একটা মুহূর্তের জন্য বাতাস যেন থেমে গেল। অনন্যা নিজেকে বললেন, ফিরে যাও। কিন্তু রোহান তার হাতটা ধরল। তিনি এক ঝটকায় সরিয়ে দিতে পারতেন, কিন্তু পারলেন না। এক মুহূর্তের জন্য দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিলেন, পিছিয়ে গেলেন। তার মুখে ছিল ভয় আর অনুশোচনার ছাপ। এটা ভুল ছিল, আর কখনো হবে না। রোহান হাসল। আপনি চাইলেও অস্বীকার করতে পারলেন না। আমার জন্য এটাই যথেষ্ট। অমরনাথ দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে এলেন। গাড়িতে বসে আয়নায় নিজের পরাজিত মুখটা দেখলেন। সেই রাতেই তিনি টেবিলে একটি সাদা খাম রাখলেন। ভেতরে এক পাতার স্বীকারোক্তি, যেখানে তিনি নিজের ভুলের কথা লিখেছেন এবং সীমানা পুনরায় স্থাপনের অঙ্গীকার করেছেন। সাথে রাখলেন একটি পদত্যাগপত্র। তার স্বামী সামিরকে একটি ছোট নোটে লিখে দিলেন, যদি আমি কাল সন্ধে পর্যন্ত না ফিরি, এই খামটা প্রিন্সিপালের কাছে পৌঁছে দিও। পরের দিন থেকে কলেজে কানাঘুষা শুরু হলো। একজন ছাত্রছাত্রী তাদের দুজনের মধ্যেকার অদ্ভুত উত্তেজনা লক্ষ্য করেছিল। এক ছাত্রী হাসতে হাসতে বলল, ম্যাম, আপনার তো দারুণ ফ্যান ফলোয়িং। অনন্যার কান গরম হয়ে উঠল। সন্ধ্যায় তিনি হিম্মত করে সামিরকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কখনো মনে হয় আমাদের মধ্যে দূরত্ব বাড়ছে? সামির পত্রিকা থেকে চোখ সরিয়ে বললেন, দূরত্ব তো থাকেই অনন্যা, কিন্তু আমরা কথা বলা বন্ধ করে দিলে সেটা প্রাচীর হয়ে যায়। কয়েকদিন পর বাজার থেকে ফেরার সময় পার্কিং লটে অনন্যার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। ঘুরে তাকাতেই দেখলেন দূরে রোহান দাঁড়িয়ে আছে। তার মেয়ে মিলি ভাবে জিজ্ঞাসা করল, মা, ওই ছেলেটা আমাদের দিকে তাকিয়ে আছে কেন? কেউ না মা, তিনি দ্রুত বলে উঠলেন। বাড়ি ফিরে সব দরজা জানালা বন্ধ করে দিলেন। ভয়টা বুকের ভেতর আরও বসল। গভীর রাতে একটা অজানা নম্বর থেকে ফোন এলো। ওপাশ থেকে রোহানের শান্ত কিন্তু হুমকিপূর্ণ গলা, ম্যাম, আপনি আমাকে ভুলতে পারবেন না। কাল যদি দেখা না করেন তাহলে আমি সবাইকে সত্যিটা বলে দেব। অনন্যা ফোনটা রেখে দিলেন। লম্বা একটা শ্বাস নিয়ে ল্যাপটপ খুললেন। এতদিন ধরে পাওয়া চিঠি, গাড়িতে আঁচড়ের দাগ, সব কিছুর ছবি তুললেন। সময় ও তারিখ উল্লেখ করে একটি ইমেল লিখলেন কলেজের সিনিয়র প্রফেসর মালিনী দাসকে। বিষয়, বাউন্ডারি ভায়োলেশন অ্যান্ড সেফটি কনসার্ন। পরের দিন সকালে প্রফেসর দাস তাকে একপাশে ডেকে নিয়ে বললেন, তুমি একা নাও অনন্যা, প্রথমে তোমার সুরক্ষা, তারপর পদ্ধতি। তারা সিকিউরিটি অফিসে গেলেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলো এবং কলেজের কাউন্সেলিং সেলে একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হলো। অনন্যা প্রথমবার অনুভব করলেন, সঠিক পথে চালিত হলে প্রতিষ্ঠানও একটা মজবুত দেয়ালের মতো রক্ষা করতে পারে। পিরিয়ডের পর রোহান আবার তার পথ আটকাল। 5 মিনিট, না হলে সব বলে দেব। যা বলার এখানেই বলো। এখন থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। ছাত্র আর শিক্ষকের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নিষিদ্ধ। রোহান হাসতে চাইল, কিন্তু সেই হাসিতে প্রথমবার কাঁপুনি ছিল। আপনি মিথ্যার আড়ালে নিজেকে লোকাতে পারবেন না। সত্যিটা হলো তুমি আমাকে হেনস্থা করছো, আর আমি এটা আর সহ্য করব না। কিছুদিন পর কলেজের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একজন পুরনো অডিটোরিয়ামের কাছ থেকে তোলা অনন্যার রোহানের একটি ঝাপসা ছবি পোস্ট করল। ক্যাপশন ছিল নির্মম, সত্যিটা আসলে কি? ফোনটা দেখে অনন্যার গলা শুকিয়ে গেল। প্রফেসর দাস বললেন, শান্ত থাকো, আমরা নিয়ম অনুযায়ী চলব। আইটি সেলকে জানানো হলো। প্রিন্সিপাল ডক্টর নীলিমা দাসের সাথে মিটিং ঠিক করা হলো। ডক্টর দাস সবটা শুনে শুধু বললেন, আমাদের কাজ হলো সুরক্ষা নিশ্চিত করা। এখন থেকে আপনি একা ক্লাস নেবেন না এবং যে কোনো অস্বাভাবিক আচরণের লিখিত রিপোর্ট জমা দেবেন। সেই সন্ধ্যায় রোহানের মেসেজ এলো, আজ 5:15, না এলে অডিওটা শেয়ার করে দেব। সাথে একটা অডিও ফাইলের ঝলক, যেখানে তাদের সেই মুহূর্তের পিছু কথা রেকর্ড করা ছিল। অনন্যা ফোন বন্ধ করে দিলেন। তিনি এবার তার স্বামী সামিরের কাছে গেলেন। পুরোটা না বললেও জানালেন যে একজন ছাত্র তাকে হুমকি দিচ্ছে। সামির সবটা মন দিয়ে শুনলেন। শেষে বললেন, আমরা দুজনেই ভুল করি অনন্যা, কিন্তু একসাথে কথা বললে যে কোনো ভুলের সমাধান করা যায়। আমি তোমার পাশে আছি। পুরনো লাইব্রেরির পিছনে অনন্যা অপেক্ষা করছিলেন, হাতে একটা ফাইল। রোহান আসতেই তিনি বললেন, অডিও, ছবি, চিঠি, সব প্রমাণ আমার কাছে আছে, আর এই সব আমি প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছি। এরপর আমাকে বা আমার পরিবারকে বিরক্ত করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। রোহান অবাক হয়ে বলল, আপনি কি মনে করেন স্বীকারোক্তি দিয়ে আপনি জিতবেন? আমি জিততে আসিনি রোহান, আমি ঠিক হতে এসেছি। এই কথোপকথন এখানেই শেষ। তিনি পকেট থেকে একটা কার্ড বার করে বললেন, এটা আমার কাউন্সিলরের কার্ড, তোমারও সাহায্যের প্রয়োজন। তোমার জীবনে একটা মুহূর্তের ভুলের চেয়ে অনেক বড়। রোহান পিছিয়ে গেল, যেন তার ভেতরে কোনো একটা গিট খুলে গেল। সে ফিসফিস করে বলল, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, তোমাকে পারতেই হবে, বলে অনন্যা ঘুরে দাঁড়ালেন। 2 দিন পর কলেজের নোটিশ বোর্ডে সীমা ও সুরক্ষা বিষয়ক একটি বিশেষ কর্মশালার ঘোষণা দেওয়া হলো। আইটি সেল জানালো যে ছাত্রটি ছবি পোস্ট করেছিল সে ক্ষমা চেয়েছে। বাড়িতে সামির এখন প্রায়ই অনন্যার জন্য 1 কাপ চা বানিয়ে রাখেন।
ছোট ছোট কথা দিয়ে তাদের সম্পর্কের ভাঙা সেতুটা আবার জোড়া লাগতে শুরু করেছে। কয়েক সপ্তাহ পর ডাকে একটি খাম এলো, ভেতরে একটি টিকিট আর 1 লাইনের চিঠি। আমি থেরাপি শুরু করতে যাচ্ছি, জীবনে ফিরতে চাই, মনে রাখব স্বাধীনতা হলো ভালোবাসার প্রথম পাঠ। রোহান। চিঠিটা অনন্যা ড্রয়ারে রেখে দিলেন। পরের দিন ক্লাসে ঢুকে দেখলেন ব্ল্যাকবোর্ডটা একদম পরিষ্কার, কোনো হার্ট শেপ স্টিকার নেই, কোনো গোপন বাক্য লেখা নেই। তিনি চক হাতে নিয়ে বোর্ডে লিখলেন, আজকের নতুন অধ্যায়, সীমা ও দায়িত্ব। ছাত্রছাত্রীদের জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে তিনি বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বরে ছিল এক নতুন দৃঢ়তা। ক্লাস শেষে তিনি যখন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, বাইরের রোদটা তার মুখে এসে পড়ল। তার ভেতরে এখন আর ভয় নেই, আছে এক শান্ত শক্তি। তিনি শিখে গেছেন কিছু কিছু লড়াই একা লড়তে হয় না, আর সঠিক সময়ে সাহায্যের জন্য দরজা খুললে ঝড়ের পরেও জীবনে স্বচ্ছ রোদ উঠতে পারে। এই ছিল আমাদের আজকের গল্প। সীমানা যখন ভেঙে যায় তখন ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে শক্তি দিয়ে কিভাবে নতুন করে তা গড়তে হয়, অনন্যার গল্পটা তারই এক প্রতিচ্ছবি। আপনার জীবনেও যদি এমন কোনো পরিস্থিতি আসে, চুপ করে থাকবেন না, সঠিক মানুষের কাছে সাহায্য চান। ফেবেল চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে নতুন কোনো গল্প নিয়ে।